নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা, 2 মাসে 200 পার, চিন্তায় জেলা স্বাস্থ্য দপ্তর। দুয়ারে বর্ষা, এভি নিউজের খবর প্রকাশের পর দ্রুতই পদক্ষেপ, রেইনকাট মেরামতের উদ্যোগ নিল জলপাইগুড়ি সেচ দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদ। 2 মাসে 200 পার, জলপাইগুড়ি জেলায় প্রত্যেকদিন বেড়ে চলেছে ম্যালেরিয়ার গ্রাফ। চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দপ্তরের কপালে, কারণ অনুসন্ধানে ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশার 5 প্রজাতিকে চিহ্নিত করেছেন পতঙ্গ বিশেষজ্ঞরা। এরই মধ্যে অ্যানোফিলিস ভেগাস প্রজাতির মশাকেই রোগ ছড়ানোর জন্য দায়ী করা হচ্ছে। সংক্রমণ ঠেকানো এবং পরিচ্ছন্নতা সচেতনতার প্রচারে সবথেকে বেশি জোর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি জেলার জলবায়ু পরিবেশ মশাদের বাড়বাড়ন্তের জন্য বেশ উপযুক্ত। একসময় ম্যালেরিয়া রোগের জন্য কুখ্যাতি ছিল এই জেলার। সাম্প্রতিক সময়ে ম্যালেরিয়াকে পিছনে ফেলিয়ে এগিয়ে এসেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। তবে ব্যতিক্রম এই বছর, যেখানে ডেঙ্গুকে পিছনে ফেলে ফের দাপিয়ে ব্যাটিং শুরু করেছে ম্যালেরিয়া। ফলস্বরূপ এই বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেখানে 87, সেখানে জেলার নির্দিষ্ট কয়েকটি এলাকার মধ্যে আপাতত সীমাবদ্ধ ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 205। এরই মধ্যে নাগরাকাটার কলাবাড়ি, ধূপগুড়ির মোগলকাটা, বানারহাটের চানাডিবা এলাকায় সবথেকে বেশি ছড়িয়েছে ম্যালেরিয়া। এই 3 এলাকা ঘুরে ইতিমধ্যেই ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিসের 5 প্রজাতির মশা চিহ্নিত করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে নিয়ে এসেছেন পতঙ্গ বিশেষজ্ঞরা। অ্যানোফিলিস ভেগাস, হায়ার কেনাস, বার্বি, রস্ট্রিক্স, জামেসি গিগাস, এই 5 প্রজাতির মশাদের মধ্যে অ্যানোফিলিস ভেগাস প্রজাতির মশাকেই সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ম্যালেরিয়া বাহক ভেগাস প্রজাতির মশাকে বাগিয়ে আনতে কি কি করতে হবে সেই পথও বাতলে দিচ্ছেন তারা। সেই মতোই চলছে ম্যালেরিয়া কন্ট্রোল অভিযান। তাতে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশাবাদী স্বাস্থ্য দপ্তর। অ্যাকচুয়ালি আমাদের এই ডুয়ার্স অঞ্চল, মূলত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গা কিন্তু বহু পুরনো সময় থেকেই কিন্তু হচ্ছে ম্যালেরিয়া প্রোন, ম্যালেরিয়া এন্ডেমিক জেলা। এক সময় এরকমও ছিল, গোটা ভারতবর্ষের মধ্যে হয়তো প্রথম 10টা জায়গা যেখানে সব থেকে বেশি ম্যালেরিয়া পাওয়া যেত, তার মধ্যে কিন্তু আমাদের এই ডুয়ার্স অঞ্চল চিহ্নিত ছিল। এটা হবার মূল কারণ হচ্ছে আমাদের এই জায়গায় যে রেন ফরেস্ট জঙ্গল যে আছে সেটা, এবং তার সংলগ্ন যে আমাদের চা বাগান, একটা হিউজ চা বাগান এরিয়া আছে সেটা। এবার পরিবেশগত দিক থেকে এই আমাদের ডুয়ার্স অঞ্চল যেহেতু মস্কিউটোজেনিক, অ্যানোফিলিসের জন্য, আমরা যেহেতু ম্যালেরিয়ার কথা বলছি, ম্যালেরিয়ার জন্য আমরা জানি অ্যানোফিলিস মশা দরকার। অ্যানোফিলিসের জন্য এটা আমাদের মস্কিউটোজেনিক পরিবেশ। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত জায়গার থেকে ম্যালেরিয়া কেস রিপোর্ট হচ্ছে সেই সমস্ত জায়গার থেকে আমরা অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ ম্যালেরিয়ার মশা, অ্যানোফিলিস মশা ধরে নিয়ে আসি, এবং সেই মশাগুলোকে আমরা আমাদের এখানের এন্টোমোলজিক্যাল ল্যাবের মধ্যে তার জন্য তাদের স্পিসিস আইডেন্টিফিকেশন করা হয়। এটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এখনো পর্যন্ত আমরা এই বছরে 5টা স্পিসিস পেয়েছি অ্যানোফিলিসের। এর মধ্যে একটা ভেক্টর স্পিসিসও পাওয়া গেছে। এইটা আমাদের জানা কেন দরকার? কারণ এই প্রত্যেক ধরনের মশার কিন্তু বায়োনমিক্স আলাদা, অনেকের ব্রিডিং স্পট আলাদা, সবাই একই জায়গায় ব্রিড করে না। কামড়াবার টাইমিং, কেউ এক্সোজিনাস, কেউ অ্যানথ্রোপোফিলিক, মানুষকে কামড়ায়, কেউ জুফিলিক, গরু ছাগলকে কামড়ায়, কেউ ঘরের ভেতরে রেস্ট করে, কেউ ঘরের ভেতরে কামড়ায়, কেউ ঘরের বাইরে কামড়ায়। তার জন্য আমাদের সবার আগে এই অ্যানোফিলিসের স্পিসিস আইডেন্টিফিকেশনটা খুব 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 গুরুত্ব দিয়ে করতে হয়। তবে গিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই ভেক্টর কন্ট্রোলের স্ট্র্যাটেজিটা নিতে পারি যে আমাদের কি করতে হবে যাতে ওই জায়গায় ম্যালেরিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এখনো পর্যন্ত আমরা 5টা স্পিসিস পেয়েছি: অ্যানোফিলিস ভেগাস, অ্যানোফিলিস হায়ার ক্যানাস, অ্যানোফিলিস বার্বিডস্ট্রিস, অ্যানোফিলিস জামেসি আর অ্যানোফিলিস গিগাস। এর মধ্যে অ্যানোফিলিস ভেগাস আমরা পাচ্ছি যে সমস্ত জায়গায় কেস রিপোর্ট হয়েছে, মোটামুটি সব জায়গাতেই প্রিভ্যালেন্ট হিসেবে এটা পাওয়া যায়। 200 পার হয়ে গেল আক্রান্তের সংখ্যা। এবার স্ট্র্যাটেজি কি হচ্ছে 5 প্রজাতিকে আটক করার পর? দেখুন, এই জায়গায় কিন্তু আমাদের শুধু ভেক্টর কন্ট্রোলের কথা চিন্তা করলে হবে না,
কারণ আমাদের জলপাইগুড়ি পরিবেশগত দিক থেকে কিন্তু মসকিউটোজেনিক, এটা আমরা চাইলে তো পরিবেশটাকে চেঞ্জ করতে পারবো না, না জঙ্গল চেঞ্জ করতে পারবো, চা বাগান যেমন আছে তেমনই থাকবে, জলের জায়গা যেমন আছে তেমনই থাকবে। এইখানে পুরোপুরি আমরা যে জিনিসটার উপরে জোর দিচ্ছি যাতে আমাদের এই জায়গায় ম্যালেরিয়া না হয়, সেটা হচ্ছে পুরোপুরি অ্যাওয়ারনেস। 2 নম্বর হচ্ছে আমাদের আর্লি ডায়াগনোসিস, মানে আমরা জ্বরের পেশেন্টদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট সার্ভে, মাস সার্ভের মাধ্যমে তাদের ব্লাড স্যাম্পেল কালেকশন করা, তাদের পরীক্ষা করা এবং তাদের কমপ্লিট ট্রিটমেন্ট করা, যাতে তাদের শরীরের মধ্যে কোনো রকমভাবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হোক বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হোক সেই পরজীবীগুলো না থাকে, তার ব্যবস্থা করা। এইটা করতে পারলেই আমরা কিন্তু মানে আশা করি আমরা এই সংখ্যাটাকে অনেকটা আটকে রাখতে পারবো। 1 নম্বর হচ্ছে আমাদের আর্লি ডায়াগনোসিস, 2 নম্বর প্রম্পট ট্রিটমেন্ট, 3 নম্বর অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে মশারি ব্যবহার করা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। এভি নিউজের খবরের ছেড় রেইনকাট মেরামতের উদ্যোগ নিল জলপাইগুড়ি সেচ দপ্তর। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক থেকে বালাপাড়া পর্যন্ত তিস্তা বাঁধের রাস্তাটি সেনপাড়া এলাকার বেশ কয়েকটি জায়গায় রেইনকাটের সৃষ্টি হয়। যেহেতু বর্তমানে এই পথে ছোট বড় অনেক যানবাহন চলাচল করে, তাই বিপজ্জনক এই রেইনকাটগুলি থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছিলেন এলাকাবাসী। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। আমাদের 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানে আমাদের যে রাস্তাটি জুবিলি পার্ক থেকে বালাপাড়া হয়ে আপনার হাইওয়েতে গিয়ে মিশেছে, দেখবেন এখানে বিভিন্ন জায়গায় রেইন কাট হয়ে গেছে। তো মানে একদম মরশুমের শুরুতেই এই রেইন কাট হয়ে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই একটা চিন্তার ভাঁজ পড়ে। তারা আমাদেরকে জানান, আমরা সঙ্গে সঙ্গে সেটা ইরিগেশন দপ্তরে জানাই এবং যেখানে যেখানে আপনার এই রেইন কাটগুলো হয়েছে সেগুলোকে দ্রুত মেরামতের কাজ শুরু করবার অনুরোধ করি। জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে আমি যোগাযোগ করার পর সঙ্গে সঙ্গে ওনারাও রেসপন্স করছেন, একেবারে কুইক রেসপন্স। আমরা চাই না, আপনারা দেখেছেন আগের বছর তিস্তার কি ভয়াবহ রূপ, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট বা আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সেখান থেকে আমাদের তিস্তার বুক থেকে আমাদের অনেক মৃতদেহ আমাদের উদ্ধার করতে হয়েছিল। আপনারা নিজেরা সাক্ষী আছেন সেই সমস্ত ঘটনা। তো সেই পরিস্থিতির যাতে সম্মুখীন হতে না হয় তার জন্য সরকার সচেতন এবং আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন তারাও উদ্যোগী, এবং আমরা জলপাইগুড়ি পৌর এলাকা বলে বলছি না, বর্ণাঢ্য পৌর এলাকা বা গ্রাম্য এলাকার মধ্যে ঢুকে এরকম ব্যাপার তো কাদের তরফে হচ্ছে, একদম ইরিগেশন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং মানে মেরামতির কাজগুলো শুরু হয়ে গেছে। জলপাইগুড়ি সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেষ দাস বলেন, আপাতত বাঁশ এবং পাইলিং ও বালির বস্তা দিয়ে রেইনকাটগুলি মেরামতি চলছে। সঙ্গে সঙ্গে যদি আমি এটাকে কংক্রিট ওয়ার্ক করি, সেটা করলে সেটা স্টেবল যতক্ষণ না হচ্ছে, আপাতত আমরা গানি ব্যাগ এবং বাম্বু পিনিং করে আমরা এটাকে রিস্টোর করছি। পরবর্তীতে এই জায়গাটাকে আমরা কংক্রিটিং করে এটা স্টেজ বাই স্টেজ যেভাবে টেকনিক্যালি করা দরকার সেভাবে করে নিয়ে আমরা যেন ফার্দার এই অ্যাগ্রাভেশনটা না হয় সেটা আমরা দেখছি। কোন জায়গাগুলো মূলত এই ক্ষতিগ্রস্ত হয়েছে? কালকে আমরা এর আগেও বেশ কিছু জায়গাতে দেখেছিলাম যে একটা প্রবণতা হচ্ছে, আসলে বেশ কিছু জায়গাতে ড্রেন করা হয়েছিল, ড্রেনের মুখগুলো বর্ষার কারণে কিছু কিছু জায়গায় জামও হয়ে গেছে, কিছু কিছু মানুষ ব্লক করেও রেখেছে, যে কারণে জলগুলো প্রপারলি ড্রেনের মধ্য দিয়ে পাস করছে না। এই কারণে যেখান দিয়ে সেখান দিয়ে জল বেরোনোর একটা চেষ্টা করছে। তো রেনকাটগুলো তৈরি হচ্ছিল, আগে থেকে একটা প্রিপারেশান নেওয়াই ছিল, এমসিসির জন্য ওয়ার্ক অর্ডারগুলো দেওয়া যাচ্ছিল না। তো যেহেতু ভোট পেরিয়ে গেছে, এখন আমরা কাজগুলো করছি আর কি। পণ্যবাহী টোটো অভিযানে নামল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার শহরের দিনবাজার, মার্চেন্ট রোড সহ একাধিক জায়গায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর উপস্থিতিতে চলে অভিযান। ট্রাফিক পুলিশের দাবি, এর আগে একাধিকবার টোটো সংগঠন ও টোটো চালকদের সতর্ক করে জানানো হয় টোটোকে মালবাহী পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না, কিন্তু তারপরেও একাংশ টোটো চালক নিয়ম মানছেন না, উল্টে টোটো করে চালের বস্তা সহ বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও টোটো চালকরা সেই নির্দেশিকা মানছেন না। এদিন এখনো পর্যন্ত 21টি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অরিন্দম পাল চৌধুরী। পাবলু ভৌমিক কি হয়েছে আজকে?
আমি ছোটোতে করে আয়ুর্বেদিক ওষুধ বেচছি, আমি যাচ্ছিলাম, আমাকে বললো, ধরলো কেন, পুলিশ কেন ধরলো? ওই যে আয়ুর্বেদিক ওষুধ বেচছি, গাড়িতে টোটোতে বেচতেছি। কেন, কি বললো, কি কারণে ধরলো পুলিশ? বললো এখন নো এন্ট্রি আছে, যাওয়া যাবে না। মানে মাল পরিবহন করার জন্য না নো এন্ট্রিতে? নো এন্ট্রির জন্য। কোন জায়গায়? ওই যে আপনি পোস্ট অফিস করে। না এখন তো টোটোতে ইয়েও নেওয়া যায় না, মাল নেওয়া যায় না, খালি যাত্রীর জন্য। আমি তো জানতাম না গো। কি জানতেন না? যে এরকম অবস্থায় কি যে টোটোতে মাল উঠানো যাবে না, মাল নেওয়া যাবে না, জানতাম না আমি। কোথায় করে? কাদবাড়িহাট। কি হয়েছে আজকে? আজকে আমি টোটো নিয়ে যাচ্ছিলাম, বড় পোস্ট অফিস মোড় হয়ে ওখানে আটকাই দিয়েছি। কেন? এই বিস্কুট আছে, রুটি, সেলাই। মাল পরিবহন? হ্যাঁ, হসপিটালে সাপ্লাই দিই, আবার এদিকে দোকানে দিই। দোকানের দিকে যাচ্ছিলাম পুলিশ লাইনের দিকে, ওখানে আটকাই। পুলিশে কি বললো, আটক করলো কেন? ওই যে মাল আছে, মাল পরিবহন করছিলেন? হ্যাঁ। আপনি জানতেন না? না, আমি আগে জানতাম না, আমাকে কোনোদিন ধরেও নাই, আজকে প্রথম ধরলো, আমি জানতামও না। জলপাইগুড়ি শহরে এই যেভাবে আমরা আজকে নেমেছি, টোটো যেভাবে মাল পরিবহন করছে সেইগুলোকে ধরা হচ্ছে। অনেকবার বলা সত্ত্বেও কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনও সবার কাছে সেই এটা পৌঁছায়নি। তো আমরা সেই রকমভাবে সচেতনতাও করে দিচ্ছি এবং এদিক থেকে কিছু টোটোকে আটকেওছি। এছাড়া আমাদের যেগুলো নর্মাল প্রসিকিউশন, হেলমেট, উইদাউট হেলমেট বা উইদাউট সিট বেল্ট, এগুলোও চলছে। তো জলপাইগুড়ি শহর জুড়েই চলছে, মূলত দিনবাজার, জোড়াবাতি, তিনকোনিয়া মোড়, এইসব এলাকায় আমরা বেশি এটা চালাচ্ছি। এটা আমাদের রুটিন প্রসেস, এটা চলতেই থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মহকুমাতে নতুন পালকের সংযোজন হিসাবে হয়ে গেল পুলিশ ফাঁড়ির উদ্বোধন। ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজারে উদ্বোধন হলো নতুন পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত ডাউকিমারি বাজারে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন। নতুন ফাঁড়ির উদ্বোধন হতেই খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। উল্লেখ্য, জানুয়ারি মাসে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছে রাজ্য সরকার। মহকুমা ঘোষণা হওয়ার পর মহকুমা শাসক এবং মহকুমার পুলিশ আধিকারিক ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি সহ আশেপাশের এলাকার দীর্ঘদিনের দাবি ছিল ডাউকিমারি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হোক। মূলত কোনো ঘটনা ঘটলে ধূপগুড়ি থানা থেকে পুলিশ আসতে অনেকটা সময় লাগে। পাশাপাশি কোনো অভিযোগ দায়ের করতে হলেও অনেকটা দূর পথ পাড়ি দিয়ে ধূপগুড়ির থানায় যেতে হয়। ধূপগুড়িকে মহকুমা ঘোষণা হতেই ডাউকিমারিতে পুলিশ ফাঁড়ি গড়ে উঠবে সেই আশায় বুক বাঁধেন এলাকাবাসী। অবশেষে ডাউকিমারি বাজার এলাকায় পুলিশ ফাঁড়ি গড়ে তোলা হলো। এলাকাবাসীদের কথায় অনেকটাই সুবিধা হলো এইটি গড়ে ওঠার পর। এদিন পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পাশাপাশি এক বিশেষ রক্তদান শিবিরেরও আয়োজন হয়। এই দিনের পুলিশ ফাঁড়ি উদ্বোধনে পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা, মহকুমা শাসক দলমা পুষ্পা লেপচা, বিধায়ক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিধায়ক নির্মল চন্দ্র রায় এ বিষয়ে কি বললেন, শোনা যাক। আমরা একটা ফাঁড়ি করেছি, এখানকার মানুষকে আমরা এখান থেকে যেতে পারবো, ওই উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশনই হচ্ছে। এখানকার মানুষ খুশি খুশি, আলু বাড়ি ওরা সবাই খুশি আছে। সেখানে আজকে যে ব্লাড ডোনেশন আছে অনেকগুলো মানুষ ব্লাড ডোনেট করা যায়। স্যার, কোন কোন এলাকা অন্তর্ভুক্তি হচ্ছে এই ফাঁড়ি? এখানে আমাদের মেনলি ঝাড়াতাপান, অঞ্চল কাজে কতটা গতি আসবে আগের থেকে নতুন ফাঁড়ি হওয়া? এখানকার মানুষকে যাওয়া বাইরে করার জন্য, কোনো মিশিং হয়েছে এইসব করার জন্য ঘুরে যেতে হয়। তো আমরা এখান থেকে সুবিধা দিতে পারবো। তারপরে আমাদের পুলিশ প্রেজেন্স এইদিকে বাড়বে। প্রত্যেকবার আমাকে ধূপগুড়ি থেকে এখানে আসবে, এখান থেকে আমরা পেট্রোলিং করা, এইসব
বলছি স্যার স্ট্রেংথ কত, এখন কতজন থাকছে মানে ওসি সহ এই ফাঁড়িতে? এই অফিস আমরা অলরেডি এখানে 5 জন অফিসে দিয়েছি। আমাদের এলাকা না, এটা তো দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের মানে ডাইকুমারিতে একটা পুলিশ ফাঁড়ির খুব প্রয়োজন ছিল। এটা পুলিশ ফাঁড়ি ঠিক বলা যাবে না, আউটপোস্ট বলতে হবে। এখানে অফিসার্সরাও থাকবেন, এখানে কেস ফাইলও করা যাবে, ছোটোখাটো যেগুলো কেস। তো এটা হওয়াতে আমরা আমাদের এই যে ঝাড়ালতা এক অঞ্চলবাসী শুধু নয়, আমাদের আশেপাশে যারা অঞ্চলের আমরা সবাই খুশি তো হয়েছি। তার সাথে সাথে এই জায়গাগুলো এত উপকৃত হবে, বিভিন্ন মানে ধুপগুড়ি থানা কোনো কিছু ঘটলে পরে মানে ছুটে যেতে যেতে অনেক সময় লাগে। তাছাড়া এই যে পুলিশ এই যে আউটপোস্টটা হওয়ার ফলে এখানে শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য যেগুলো হয়তো দেখা যাচ্ছে যেগুলো মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলো অনেকটা কমে যাবে সেটা আশা করছি। তারপরে সোশ্যাল অ্যাক্টিভিটিসও আজকে দেখা যাচ্ছে এখানে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প পুলিশের তরফ থেকে করা হয়েছে। আর সেটা খুব ভালো উদ্যোগ যে পুলিশ শুধুমাত্র যে মানে শান্তি শৃঙ্খলায় রক্ষা করে না, তার সাথে সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে মানে খুব ডাইরেক্টলি ইনভলভমেন্ট তাদের যে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এভাবেই আর কি আমি আশা করব যে পুলিশ তার যে কাজকর্ম সেটা ওরা সঠিকভাবেই করবেন। আর আমরা আরও আশা করছি যে ভবিষ্যতে আমাদের এই যে পুলিশ আউটপোস্টটা আমরা দাবি রাখবো আমাদের এখানকার তরফ থেকে, সেটা যদি পরবর্তীকালে ধুপগুড়ি আমাদের সাব ডিভিশন হয়ে গেছে, হ্যাঁ থানা একটা রয়েছে, যদি আর একটা মানে সেভাবে আর কি থানার সৃষ্টি করা যায় আমাদের এদিকে, এটা ভবিষ্যতে আমরা দাবি করব। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে হাতির হানায় আতঙ্কিত এলাকার জনগণ। সোমবার গভীর রাত্রিবেলায় হামলা চালিয়ে 6টি ঘর ভেঙে দিল হাতি। সাবর করল ঘরে মজুদ খাদ্যদ্রব্য, নষ্ট করে দেয় বাসনকোসন এবং আসবাবপত্র। মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে সোমবার রাত্রি প্রায় 2টো নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে উত্তর ধূপঝোড়া এলাকায়। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল, সকলেই গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। হাতিটি উত্তর ধূপঝোড়া অজগর পাড়ায় একটি, জনতা ধুড়ায় 3টি এবং মাকড়াপাড়ায় 2টি ঘর ভেঙে দেয়। ভোর রাত্রি নাগাদ হাতিটি পানছড়ার জঙ্গলের দিকে চলে যায়। যাবতীয় ক্ষতি পূরণ করা হবে বলে জানিয়েছেন বাসিন্দারা। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। চালসার মঙ্গলবাড়িতে চুরির 10 দিনের মধ্যেই খোয়া যাওয়া সামগ্রী সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ। সাব ইন্সপেক্টর অরিজিৎ কুণ্ডুর তত্ত্বাবধানে এই সাফল্য আসে। প্রায় দিন 10 আগে মঙ্গলবাড়ির বাসিন্দা দেবব্রত চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ঘরের ভিতরে থাকা আলমারির তালা ভেঙে সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। এরপরেই মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মেটেলি থানার পুলিশ। চুরির 10 দিনের মাথায় সোনার গয়না সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে মেটেলি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে মেটেলি থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দেবব্রত চক্রবর্তীর সম্পূর্ণ পরিবার। বলরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সহ মোট 5 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। এক প্রকার এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হয়ে গেল। গত পঞ্চায়েত নির্বাচনে বলরামপুর 2 নম্বর পঞ্চায়েতের মোট 12টি আসনে 7টি আসন বিজেপি এবং 5টি আসন পেয়েছিল তৃণমূল। তবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির ধস নামে। এই দিন বলরামপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান আরতি বর্মন সহ মোট 5 জন তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে আসতে চলেছে। আজকে আমাদের জানেন যে কুচবিহারের ঐতিহাসিক জয়ের পরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং এলাকার উন্নয়নের কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য কুচবিহার জেলায় যে 24টি গ্রাম পঞ্চায়েত বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল, সেই গ্রাম পঞ্চায়েতগুলো একে একে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা যোগদান করতে শুরু করেছে। ইতিমধ্যেই 5টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাদালহাট, নয়ারহাট, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে।
আজকে বলরামপুর 2 নং অঞ্চল, যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে 12টি আসনের মধ্যে 5টি তৃণমূল পেয়েছিল এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চলটা হেরেছি। 7টি পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এখানে আজকে 5 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন, রঞ্জিত বর্মন, প্রমীলা দাস, বিনা মল্লিক, এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার, তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আটকে পড়ল ট্রাক্টর। মঙ্গলবার সকালবেলায় ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের অন্তর্গত কুমলাই গ্রাম পঞ্চায়েতের কুমলাই নদীতে। এদিন সকালে কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়ার মোড় এলাকা দিয়ে ট্রাক্টর কুমলাই নদীতে নামে। তারপরেই ঘটে বিপত্তি। পাহাড়ি নদীতে হঠাৎই বেড়ে যায় জল। নদীর মাঝেই আটকে পড়ে ট্রাক্টরটি। ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে নিত্যদিন ভোরবেলা শুরু হতে ট্রাক্টর দিয়ে বালি পাথর সংগ্রহের কাজ শুরু হয়। নদী থেকে সংগৃহীত বালি পাথর মাল শহর সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয় ট্রাক্টরের মাধ্যমে। এদিনও সম্ভবত সকালে সেই কাজেই ট্রাক্টর চালক গাড়ি নিয়ে নদীতে যান। নদীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি পাওয়ায় আটকে পড়ে ট্রাক্টরটি। এরপর ঘটনাস্থলে আরও 2টি ট্রাক্টর এসে আটকে পড়া ট্রাক্টরটিকে উদ্ধার করে। এই দিনের ঘটনায় আবারও প্রশ্নচিহ্নের মুখে নদীতে চলা অবৈজ্ঞানিক উপায়ে বালি পাথর সংগ্রহের কাজ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ প্রেমীরা সোচ্চার হয়েছেন। নদীবক্ষে অবৈজ্ঞানিক উপায়ে খনন, পাশাপাশি ভরা বর্ষার মরশুমে যখন নদীতে বালি পাথর উত্তোলন বন্ধ থাকে, সেখানে কিভাবে ট্রাক্টর নদীবক্ষে নেমে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়া হচ্ছে না। গত প্রায় 8 মাস ধরে শ্রমিকদের পিএফ এর টাকাও জমা করা হয়নি। এই সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে প্রতি মাসের 9 তারিখ বাগানের শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়ার কথা, কিন্তু 10 তারিখ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শ্রমিকদের সেই মজুরি দেওয়া হয়নি। এছাড়াও বাগান কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করছে না বলেও অভিযোগ। এদিন সকালবেলায় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফ থেকে বাগানের ফ্যাক্টরির গেটে হয় গেট মিটিং। প্রায় 1 ঘন্টা মিটিংয়ের পর শ্রমিকরা ফের কাজে যোগদান করেন। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নাগেশ্বরী চা বাগানের সভাপতি সাধনা ওরাও জানান, দাবির ভিত্তিতে লাগাতার আন্দোলন চলতে থাকবে। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাঞ্চুয়ারা মুন্ডা, অজয় শর্মা, देवनीस ओराव सह अन्यान्यरा। आज जो विषय लेके मीटिंग हुआ वो 9 तारीख पेमेंट, और हम लोग का पेमेंट तो है ही, उसका साथ साथ हम लोग का जो परमानेंट वर्कर को भाउचर करके रखता है, वो भाउचर को परमानेंट में तब्दील करना पड़ेगा। उसका बाद में जितना बाहर में गया था वो लोग का 6 महीना का डेट दिया था, तो 6 महीना में नहीं पहुंच पाया, तो वो लोग को काम अभी नहीं दे रहा है, उसको देने होगा। और उसका बाद में 2021 3 नवंबर को जब मालिक आया, उस समय एक एग्रीमेंट हुआ था, ग्रेचुटी पैसा 2 साल का भीतर में पूरा चुकती कर देगा बोल के। उस हिसाब से मालिक और मैनेजमेंट जो एग्रीमेंट किया था, उस एग्रीमेंट का तहत जो एग्रीमेंट में देने का बात था, वो एग्रीमेंट पूरा का पूरा फुलियार है। इसीलिए आज चा बागान का मजदूर का ऊपर में एक आक्रोश है। यहाँ का जो 9 तारीख डेट और 9 तारीख लेबर का और 10 तारीख स्टाफ का जो पेमेंट देने का बात था, वो डेट भी मैनेजर या मालिक वो टाइम देने नहीं सक रहा है, कौन डेट में देगा फिक्स बोलने नहीं सक रहा है, ना लिखित में देने सक रहा है। इसीलिए हम लोग आज नागेश्वरी चा बागान का गेट का सामने में हम लोग गेट मीटिंग किया। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা, 2 মাসে 200 পার, চিন্তায় জেলা স্বাস্থ্য দপ্তর। দুয়ারে বর্ষা, এভি নিউজের খবর প্রকাশের পর দ্রুতই পদক্ষেপ, রেইনকাট মেরামতের উদ্যোগ নিল জলপাইগুড়ি সেচ দপ্তর।
নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।